ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের সিক্স সেমিস্টারের যে CC14 পেপারটি রয়েছে সেই পেপারটি একটু গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্ন অ্যান্সার শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই সাজেশনগুলো চেক আউট করে নাও এবং আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। এবং যে প্রশ্নের অ্যান্সারগুলো আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা কিন্তু অতি দ্রুত খাতায় নোট ডাউন করে নাও এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি তোমাদের রেসপন্সের ভিত্তিতে কিন্তু অ্যান্সারগুলো ভিডিওর মাধ্যমে পোস্ট করে দেবো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে যে প্রশ্নের অ্যান্সারটি আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু সাজেশন তোমাদের দিয়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এবার অ্যান্সারটি বলছি, আমি দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। ইন্দোচীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা শুধু ওই অঞ্চলের ইতিহাসে নয় গোটা বিশ্বের রাজনৈতিক কাঠামোয় এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। ফরাসি শাসনের অধীনে ইন্দোচীনের জনগণ দীর্ঘকাল ধরে শোষণ, দুঃশাসন ও দারিদ্র্যের মধ্যে বসবাস করছিল, কিন্তু জনগণের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা কখনোই মুছে যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতি পরিবর্তনের সাথে সাথে ইন্দোচীনের স্বাধীনতার আন্দোলনও এক ঐতিহাসিক উত্তরণের দিকে ধাবিত হয়। ফরাসি উপনিবেশবাদী শক্তি তাদের শাসন ধরে রাখতে চেয়েছিল, কিন্তু স্থানীয় জনগণের অবিচল প্রতিরোধ, বিদেশি শক্তির চাপ এবং রাজনৈতিক পরিবর্তনগুলো ফরাসি শাসনের পতনকে অনিবার্য করে তোলে। এই সংগ্রাম কেবল একটি দেশ বা জাতির স্বাধীনতার গল্প নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক বিপ্লবের অংশ ছিল, যা গোটা বিশ্বের উপনিবেশবাদী শক্তিগুলোর বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ হিসেবে উঠে আসে। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে যাও সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি নাম্বার শেয়ার করে রেখেছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তোমাদের PDF আকারে সম্পূর্ণ নোটসটি প্রোভাইড করে দেবো। তারপর প্যারা দেখো কী রয়েছে। ফরাসি ঔপনিবেশিক শাসন ইন্দোচীনে শুরু হয় ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে। 1858 সালে ফরাসি সৈন্যরা দক্ষিণ ভিয়েতনামে প্রবেশ করে এবং তা ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। 1887 সালে ইন্দোচীন একটি পূর্ণাঙ্গ ফরাসি উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে ছিল বর্তমান ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, অর্থাৎ এই সকল দেশগুলি নিয়ে কিন্তু গোটা ইন্দোচীন ছিল। ইন্দোচীন কিন্তু একটা দেশও নয়, ভিয়েতনাম, কম্বোডিয়া এই সকল অঞ্চলগুলো নিয়ে সম্পূর্ণ তাকে ইন্দোচীন বলা হতো। ফরাসিরা তাদের শাসনে কৃষির উন্নতি, খনিজ সম্পদের আহরণ এবং অবকাঠামো উন্নয়ন করলেও স্থানীয় জনগণের ওপর শোষণ ও অত্যাচারের মাত্রা ছিল অতিরিক্ত। এ সময় থেকেই ফরাসি শাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের জন্য এক শক্তিশালী ভিত্তি তৈরি করে। পরবর্তী পারে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের 10 মার্কসের কোশ্চেন অ্যান্সার মোটামুটি 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। আমি কিন্তু তোমাদের 500 ওয়ার্ডের মধ্যে এবং 7 থেকে 8টি প্যারার মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে অ্যান্সারটি তোমাদের সুবিধা অনুযায়ী রেডি করে নিতে পারো। তারপর দেখো কী রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসিরা তাদের নিজস্ব মাতৃভূমিতে যুদ্ধের সম্মুখীন হয়, যা তাদের ক্ষমতাকে দুর্বল করে দেয়। 1940 সালে জার্মানি আক্রমণের পর ফ্রান্স হেরে যায় এবং ফরাসি শাসন দ্রুত সংকটে পড়ে। একই সময়ে জাপান ইন্দোচীনে প্রবেশ করে এশিয়ার শক্তি বিস্তার করতে চেয়েছিল, তবে ফরাসিরা সম্পূর্ণভাবে জাপানিদের অধীনস্থ না হয়ে নিজস্ব প্রশাসন বজায় রাখে। এই সময়ে ফরাসি শক্তির দুর্বলতা আরও প্রকট হয়ে ওঠে, যা পরবর্তীতে ইন্দোচীনের স্বাধীনতার আকাঙ্ক্ষার উত্থানে সহায়ক হয়। তারপর দেখা কী রয়েছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপান পরাজিত হয়, তখন ইন্দোচীনে একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়। এই সুযোগে হো চি মিন নেতৃত্বাধীন ভিয়েতমিন সংগঠন স্বাধীনতা আন্দোলনের জন্য শুরু হয়। হো চি মিন ছিলেন একজন শক্তিশালী এবং প্রতিভাবান নেতা, যিনি ফরাসি শাসনের বিরুদ্ধে জনগণের একত্রিত সংগ্রাম গড়ে তোলেন। 1945 সালে 2 সেপ্টেম্বর হো চি মিন হ্যানয় শহরে ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন। তার নেতৃত্বে ভিয়েতমিনের আন্দোলন দ্রুত সমর্থন লাভ করতে থাকে এবং ফরাসি শাসন প্রতিষ্ঠার আগের দিনের মতো ফরাসিরা আবারও তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে তৎপর হয়ে ওঠে। তারপর প্যারা দেখো কী রয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে ভিয়েতমিনের আন্দোলন প্রাথমিকভাবে গেরিলা যুদ্ধের মাধ্যমে শুরু হয়।
1946 সালে ফ্রান্স আবারও ইন্দোচীনে তাদের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। ফলস্বরূপ শুরু হয় প্রথম ইন্দোচীন যুদ্ধ। এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে এবং 1954 সালের মধ্যে তা এক অভূতপূর্ব সামরিক মুখোমুখি সংঘাতে পরিণত হয়। ভিয়েত মিনের প্রধান সামরিক নেতা নগুয়েন গিয়াপ একটি দক্ষ গেরিলা যুদ্ধকৌশল ব্যবহার করেন এবং ফরাসিদের বিরুদ্ধে এক বিপুল বিজয় অর্জন করেন। তারপর দেখো কী রয়েছে, দিয়েন বিয়েন ফু যুদ্ধে ফরাসিদের পরাজয় পরবর্তী সময়ে ফ্রান্সকে এক চরম রাজনৈতিক সংকটের মুখোমুখি ফেলে দেয়। আন্তর্জাতিক চাপের মধ্যে ফ্রান্স জেনেভা সম্মেলনে অংশগ্রহণ করতে বাধ্য হয়, যেখানে 1954 সালে এক চুক্তির মাধ্যমে ইন্দোচীনকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তোমাদের কিন্তু জেনেভা সম্মেলন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শর্ট কোশ্চেনের জন্য। অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে জেনেভা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, সেই সময় অ্যান্সারটি হবে তোমাদের 1954 সালে। ঠিক আছে, তোমরা কিন্তু ছোটো ছোটো শর্ট কোশ্চেনও করে রাখবে, অর্থাৎ লং কোশ্চেনের মধ্যে অনেক শর্ট কোশ্চেন লুকিয়ে থাকে। তোমরা যদি খুঁটিয়ে পড়তে পারো অনেক শর্ট কোশ্চেনও তোমাদের কভার হয়ে যাবে। তারপর দেখো কী রয়েছে, জেনেভা চুক্তি অনুযায়ী ভিয়েতনামকে অস্থায়ীভাবে 17তম সমান্তরাল রেখা দ্বারা দুটি অংশে বিভক্ত করা হয়। উত্তর ভিয়েতনাম, যেখানে হোচিমিনের নেতৃত্বাধীন কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়, অন্যদিকে দক্ষিণ ভিয়েতনাম, যেখানে পশ্চিমা শক্তির সমর্থিত একটি সরকার গঠিত হয়। এর পাশাপাশি লাওস, কম্বোডিয়াও স্বাধীনতা লাভ করে। এই চুক্তি ফরাসি শাসনের চূড়ান্ত অবসানের ঘোষণা ছিল। তবে ফ্রান্সের পরাজয় এবং ইন্দোচীনের স্বাধীনতার প্রতিষ্ঠা সত্ত্বেও অঞ্চলটির রাজনীতি আরও জটিল হয়ে ওঠে। দক্ষিণ ভিয়েতনামে ফরাসিদের সমর্থিত সরকার প্রতিষ্ঠিত হলেও উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট সরকার এবং তাদের নেতৃত্বে নতুন এক সংগ্রাম শুরু হয়, যা পরবর্তীতে ভিয়েতনাম যুদ্ধে পরিণত হয়। এই যুদ্ধ পরবর্তী দশকগুলিতে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে। তা ছিল পূর্ব ও পশ্চিমের মধ্যে সংঘাতের একটি গুরুত্বপূর্ণ পরিণতি। ইন্দোচীনে ফরাসি শাসনের পতন কেবল একটি উপনিবেশিক শক্তির অবসান ছিল না, বরং এটি ছিল একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের সূচনা, যা পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপনিবেশবাদী শক্তির অবসান ঘটাতে সহায়ক হয়। এর পাশাপাশি এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে গণতন্ত্র এবং জাতীয়তাবাদের গুরুত্ব বৃদ্ধির একটি চূড়ান্ত প্রমাণ ছিল। তাহলে আমি সম্পূর্ণ অ্যান্সারটি তোমাদের শেয়ার করে দিলাম। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারো। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং তোমরা বেশি বেশি কমেন্টস করো। আমি কিন্তু তোমাদের অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমি অলরেডি কিন্তু তোমাদের জাপানের পেপারের সাজেশনও পোস্ট করে দিয়েছি। অনেকেই কমেন্টস করছিলে যে জাপানের পেপারের নোটস দিলে সুবিধা হয়। আমি কিন্তু এক একটা পেপার সম্পূর্ণ অ্যান্সার দিয়ে দেওয়ার পরে এক একটা পেপার আবার ধরবো, ঠিক আছে? অর্থাৎ জাপান পেপারে এরপরে আমি অ্যান্সার পোস্ট করতে শুরু করব। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।